Good day everyone. Welcome to my channel Kolul's Accounting Evaluation. আজকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে থার্ড ক্লাস করব। এই পর্যন্ত আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে দুটো ক্লাস আপলোড করেছি। সেই দুটো ক্লাসে খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল। প্রথম ক্লাসে ছিল ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কে কিছু বেসিক আইডিয়া এবং আমরা একটা অঙ্কের সমাধান করেছিলাম, এবং সেকেন্ড ক্লাসটাতে আমরা দুটো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করেছি। যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো ফলো করেননি সেসব ক্লাসের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে একটা প্লে লিস্ট এই চ্যানেলে আছে। সেই প্লে লিস্টে গেলেও আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড অন্যান্য ক্লাসেসগুলো পেয়ে যাবেন। সেই প্লে লিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে এবং আই আইকনে দেওয়া আছে। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটা কিন্তু সিলেবাসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। গত দুই ক্লাস ধরে আমি বলে এসেছি, তারপরে আবার বলছি যে সিলেবাসে কোন কোন ডিপার্টমেন্টের এবং কোন কোন ইয়ারে এই চ্যাপ্টারটা আছে। আমরা দেখছি বিবিএ থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট, তিনটা ডিপার্টমেন্টেরই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নামক যে পেপারটা আছে সেই পেপারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে চ্যাপ্টারটা আছে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্টুডেন্ট যারা আছেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্টুডেন্টদের জন্য এটা ফোর্থ ইয়ার আছে, এবং ফোর্থ ইয়ারও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিলেবাসেই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে চ্যাপ্টারটা আছে। এছাড়াও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছেন তাদের ফোর্থ ইয়ারে গিয়ে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস নামে যে পেপারটা আছে সেখানে প্রথম চ্যাপ্টার যেটা ইন্ট্রোডাকশন নামে আছে, সেই ইন্ট্রোডাকশনেও কিন্তু এই চ্যাপ্টারের সাথে রিলেটেড অঙ্কগুলো আছে। অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট স্টুডেন্টদেরকে 2 ইয়ারে এর জন্য এটা পড়তে হয়, থার্ড ইয়ারের জন্য পড়তে হয় এবং ফোর্থ ইয়ারের জন্য পড়তে হয়। আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা বুঝে থাকি কি কার্যকরী মূলধন, আর কার্যকরী মূলধনকে আমরা দুটো কনসেপ্টে লিখতে পারি। একটা হচ্ছে কি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, আর একটা হচ্ছে কি নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এই আলোচনাগুলো আমি বেসিক ক্লাসগুলোতে ডিটেইল আলোচনা করেছি। যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস করেছেন তাদের অঙ্ক বোঝার সুবিধার্থে আমি সংক্ষেপে একটু আলোচনা করছি। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা বুঝি কি টোটাল কারেন্ট অ্যাসেটস, এবং নেট ওয়ার্কিং ক্যাপিটাল সূত্র হচ্ছে কি টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। যদি আমাদের প্রশ্নে শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেট করতে বলা হয় তাহলে সবসময় আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটালকেই ক্যালকুলেট করব। আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল ফর্মুলা বললাম কি টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। আজকে আমরা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড যে অঙ্কগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং বইতেও সবচেয়ে বেশি দেওয়া আছে সেই প্যাটার্নেরই অঙ্ক শুরু করব। এবং আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, পুরো চ্যাপ্টারে ধরতে গেলে একটা বেসিক ক্লাস। আজকের ক্লাসে সবাই একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ফলো করবেন। আজকের ক্লাসটা যদি আপনারা ভালো মতো বুঝে নিতে পারেন তাহলে পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই অনুধাবন করতে পারবেন। বইয়ের অনেক অঙ্ক আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। আজকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে মূল ধারার অঙ্কে যাচ্ছি। আমি কোয়েশ্চেনটা পড়ছি। দি ফলোইং পার্টিকুলার্স আর অ্যাভেলেবল ফ্রম দ্য বুকস অফ নাইস কোম্পানি। নাইস কোম্পানি হিসাব বই থেকে নিচে কিছু তথ্য বলে দেওয়া আছে। র ম্যাটেরিয়ালস কস্ট পার ইউনিট হচ্ছে 24 টাকা, প্রতি 1 ইউনিটে কাঁচামালের ব্যয় হচ্ছে 24 টাকা। ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট 9 টাকা, ওভারহেড কস্ট পার ইউনিট হচ্ছে 18 টাকা। প্রতি 1 ইউনিটের প্রত্যক্ষ শ্রম হচ্ছে 9 টাকা, এবং 1 ইউনিটের ওভারহেড ব্যয় অর্থাৎ উপরি ব্যয় হচ্ছে কি 18 টাকা। এই তিনটা খরচকে যোগ করার পরে টোটাল কস্ট পার ইউনিট পাওয়া যাচ্ছে কত টাকা? 51 টাকা। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কি এই 51 টাকার মধ্যে যে তিনটা এলিমেন্ট আছে র ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার এবং ওভারহেড, তিনটাই কিন্তু পণ্য উৎপাদনের সাথে জড়িত ব্যয় এবং তিনটাই ম্যানুফ্যাকচারিং কস্ট। আর এই তিনটা ম্যানুফ্যাকচারিং কস্টের যোগফল হচ্ছে কত? 51 টাকা, যেটাই হচ্ছে কি আবার আরেকদিকে টোটাল কস্ট। প্রফিট পার ইউনিট, প্রতি 1 ইউনিটের প্রফিট নির্ধারণ করা হচ্ছে 9 টাকা। এটাতে সেলিং প্রাইস হয়ে গেল কত টাকা? প্রতি ইউনিটে 60 টাকা। এরপরে আরো কিছু ইনফরমেশন আমাদের প্রশ্ন দেওয়া আছে। ফার্দার ইনফরমেশন, র ম্যাটেরিয়ালস আর ইন স্টক অন এন অ্যাভারেজ 1 মান্থ। সাধারণভাবে গড়ে 1 মাসের জন্য কাঁচামাল হাতে থাকে, অর্থাৎ কাঁচামাল ক্রয় করার পরে 1 মাসের জন্য এটা মজুদ থাকে, এরপর এটা উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। ম্যাটেরিয়ালস আর ইন প্রসেস অন এন অ্যাভারেজ হাফ এ মান্থ। ম্যাটেরিয়ালস আর ইন প্রসেস, কাঁচামাল প্রসেসিং এ থাকে অর্থাৎ উৎপাদন প্রক্রিয়াধীন থাকে অর্ধেক মাসের জন্য। আমরা জানি যে কোনো পণ্য উৎপাদন কিন্তু একই দিনেও হতে পারে বা দীর্ঘ সময়ও হতে পারে। এখন আমরা যে কাঁচামালটা আমরা কিনে আনছি সেটা অবশ্যই উৎপাদন কাজে ব্যবহার করার জন্য, উৎপাদন কাজে আমরা এটাকে ব্যবহারের জন্য দিয়ে দিয়েছি, কিন্তু হয়তোবা আমাদের হিসাবকাল শেষে এখনো পণ্যটা সম্পূর্ণভাবে উৎপাদিত হয়নি, যেটাকে আসলে আমরা বলে থাকি কি ওয়ার্ক ইন প্রসেস অথবা ওয়ার্ক ইন প্রোগ্রেস, চলতি কার্য। চলতি কার্যের মধ্যে কাঁচামালটা বিনিয়োজিত থাকে কত মাসের জন্য? হাফ এ মান্থ, অর্ধেক মাসের জন্য কাঁচামালটা প্রক্রিয়াধীন থাকে, অর্থাৎ কাজটা এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি এই হিসাবকালের শেষে। এরপর আছে ফিনিশ গুডস আর ইন স্টক অন এন অ্যাভারেজ 1 মান্থ। ফিনিশ গুডস হাতে থাকে 1 মাসের জন্য গড়ে। ফিনিশ গুডস মানে আমরা জানি কি তৈরিকৃত পণ্য। আমরা পণ্য তৈরি করছি কিসের উদ্দেশ্যে? বিক্রয়ের উদ্দেশ্যে। বিক্রয়ের উদ্দেশ্যে তৈরি করছি, ঠিক আছে, কিন্তু উৎপাদন করার সাথে সাথে বা তৈরি করার সাথে সাথেই যে পণ্যগুলো বিক্রি হয়ে যাবে এমন কোনো কথা নাই। এই বছরের শেষে দেখা যাচ্ছে কি যা পণ্য উৎপাদিত হয়েছে তার মধ্যে 1 মাসের মজুদ পণ্য হাতে থেকে গেছে, যা হয়তোবা ভবিষ্যতে গিয়ে বিক্রি করা হবে। ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স ইজ 1 মান্থ। আমরা সাপ্লায়ারের কাছ থেকে পণ্য ক্রয় করে থাকি। সাপ্লায়ার বাংলা জানি আমরা কি সরবরাহকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে থাকি, এবং পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা দেখছি কি সাপ্লায়ারের কাছ থেকে আমরা 1 মাসের বাকিতে পণ্য ক্রয় করার সুবিধা ভোগ করছি। ক্রেডিট অ্যালাউড টু ডেটার্স ইজ 2 মান্থস। ডেটার্স মানে হচ্ছে কি দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদারদেরকে আমরা 2 মাসের জন্য বাকিতে পণ্য বিক্রয় করে থাকি। লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস ইজ 1.5 উইকস। ওয়েজেস মানে হচ্ছে মজুরি।
লেগ ইন পেমেন্ট মানে হচ্ছে বিলম্বে পরিশোধ করা, লেগ ইন মানে হচ্ছে বিলম্ব আর পেমেন্ট মানে হচ্ছে পরিশোধ করা। লেগ ইন পেমেন্ট বলতে আমরা বুঝবো কি তাহলে বিলম্বে পরিশোধ, আরেক ভাষায় সহজ ভাষায় বলতে পারি কি বকেয়া। মজুরি বকেয়া থাকে 1.5 উইকস মানে কি 1.5 সপ্তাহের জন্য, অর্থাৎ আজকে যদি আমরা কাজ করাই কর্মচারীদেরকে দিয়ে তাদেরকে মজুরি দেওয়া হবে কি আজকে থেকে 1.5 সপ্তাহ পরে। লেগ ইন পেমেন্ট অফ ওভারহেডস এক্সপেন্স ইজ 1 মান্থ, উপরিব্যয় খরচগুলো 1 মাসের জন্য বকেয়া থাকে, মানে লেগ ইন পেমেন্ট অথবা বিলম্বে পরিশোধ করতে হয়, 1 মাসের পরে পরিশোধ করা হয়, অর্থাৎ 1 মাসের জন্য বকেয়া থাকে। 25% অফ আউটপুট ইজ সোল্ড এগেইনস্ট ক্যাশ, যাই আমরা উৎপাদন করছি, আউটপুট যাই হচ্ছে, উৎপাদন যা হচ্ছে তা যে বিক্রি করছি, বিক্রির মধ্যে 25% আমরা নগদে বিক্রি করি। 25% নগদে বিক্রি করা মানে হচ্ছে কি বাকি 75% হচ্ছে কি ধারে বা বাকিতে। এইটার একটা বিশেষ কাজ আমাদের অঙ্কে আসবে, যখন আসবে তখন সেটা নিয়ে ডিটেল আলোচনা করব। ক্যাশ অন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাংক ইজ এক্সপেক্টেড টু বি টাকা 10,000, হাতে নগদ প্রত্যাশিত হচ্ছে কত 10,000 টাকা, অর্থাৎ আমরা যে সময়ের জন্য ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেট করতে চাই সেই সময়তে আমাদের হাতে নগদ থাকতে পারে কত 10,000 টাকা। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড টু ফাইন্যান্স এ লেভেল অফ অ্যাক্টিভিটি অফ 1,56,000 ইউনিটস অফ প্রোডাকশন। আমাদেরকে 1,56,000 ইউনিট পণ্য উৎপাদনের প্রেক্ষিতে ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু নিড মানে প্রয়োজন হতে পারে তা শো করে দেখিয়ে একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে। গত 2 ক্লাস ধরে একটা কথা বলে আসছি, আজকে আবার বলছি, সেটা হচ্ছে কি আমরা যেখানে ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেট করব বা ফোরকাস্ট করব সেটা কিন্তু ভবিষ্যতের জন্য। আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা পূর্বানুমান করব। আমাদের ভবিষ্যতে 1,56,000 ইউনিট পণ্য উৎপাদন করতে হবে। এই 1,56,000 ইউনিট পণ্য উৎপাদন করার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু প্রয়োজন হতে পারে তা দেখিয়ে আমরা একটা স্টেটমেন্ট করব, এবং ওয়ার্কিং ক্যাপিটাল যেটা প্রয়োজন হতে পারে সেটা ভবিষ্যতের জন্য প্রয়োজন হতে পারে। তাহলে 1,56,000 ইউনিট পণ্য উৎপাদন করার জন্য ভবিষ্যতে ওয়ার্কিং ক্যাপিটাল কত দরকার হতে পারে তাই আমরা এখানে ক্যালকুলেট করব। ইট মে বি অ্যাজিউমড দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিড অন evenly throughout the year. Wages and overheads accrue similarly and a time period of 4 weeks is equivalent to a month. শেষের এই কথাগুলো যদি আমাদের অঙ্কে তেমন একটা প্রভাব ফেলবে না, তারপরে এগুলোতে স্টুডেন্টরা অনেক সময় কনফিউজড হয়ে যায়, তাই আমি বিষয়গুলো একটু ডিটেল বলে দিচ্ছি। ইট মে বি অ্যাজিউমড দ্যাট, এটা মনে করা হচ্ছে যে কি প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার, পুরো বছর ধরেই উৎপাদনটা সমানভাবে চলতে থাকবে। অর্থাৎ আমরা এখানে যেটা বিষয় সেটা হচ্ছে কি 1,56,000 ইউনিট পণ্য উৎপাদনের কথা বলেছে, এটা কতদিনে উৎপাদন করতে হবে সেই ডিউরেশনটা কিন্তু আমাদের প্রশ্নে বলে দেয়নি যে 1,56,000 ইউনিট পণ্য কতদিনে উৎপাদন করতে হবে। তো স্পেসিফিকভাবে কিছু উল্লেখ না থাকলে তখন আমরা মনে করবো কি এটা পুরো একটা হিসাবকালের উৎপাদনের পরিমাণ, আর পুরো একটা হিসাবকাল মানে হচ্ছে কি পুরো 1 বছরের উৎপাদনের পরিমাণ। তাহলে আগামী 1 বছরে 1,56,000 ইউনিট পণ্য উৎপাদন করতে হবে, এটা 1 বছর বা 12 মাসের উৎপাদনের পরিমাণ। এখন মোট উৎপাদনের পরিমাণ 1,56,000 ইউনিট বুঝলাম, কিন্তু মাসব্যাপী বা দিন ভিত্তিতে যে কি উৎপাদনের পরিমাণটা সমানভাবেই চলবে এমন তো কোনো কথা নেই। কোনো মাসে উৎপাদন বেশি, কোনো মাসে উৎপাদন কম হতে পারে। এখন যদি এভাবে যদি হিসাবটা হয় তাহলে তখন কিন্তু আমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল কত দরকার সেটা ফোরকাস্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আমাদের অঙ্কের সিম্পলিসিটির কারণে সহজভাবে বা সরলভাবে করার জন্য আমাদেরকে প্রশ্ন বলে দিয়েছে যে মনে করো হচ্ছে কি উৎপাদন প্রক্রিয়াটা পুরো বছরব্যাপী সমানভাবে ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার, পুরো বছরব্যাপী সমানভাবে চলবে, অর্থাৎ দৈনিক উৎপাদনের পরিমাণটা সমান থাকবে, কখনো বেশি কখনো কম এমন হবে না। দৈনিক উৎপাদনের পরিমাণ বা মাসভিত্তিক উৎপাদন পরিমাণটা সমান থাকবে। এছাড়া আরেকটা ইনফরমেশন আছে, ওয়েজেস অ্যান্ড ওভারহেডস এক্রু সিমিলারলি, মজুরি এবং ওভারহেডের খরচগুলো সমানভাবে সংগঠিত হতে থাকবে। অর্থাৎ কোনো মাসে মজুরি বেশি বা ওভারহেড বেশি, কোনো মাসে ওয়েজেস কম বা ওভারহেড কম এমন কিন্তু হবে না। প্রতি মাসেই মজুরি এবং ওভারহেডগুলো সমানভাবে সংগঠিত হবে। এক্রু মানে আমরা সাধারণভাবে বুঝে থাকি কি বকেয়া, আসলে এখানে এক্রু বলতে কিন্তু বকেয়া নয়, এখানে এক্রু বলতে বোঝানো হয়েছে কি জমা হওয়া, কাজ জমা হওয়া। মজুরি এবং ওভারহেডের খরচগুলো সমানভাবে জমা হতে থাকবে বা সমানভাবে সংগঠিত হতে থাকবে, আমরা এটাই বুঝে নেব। এই এক্রু ওয়ার্ডটার কারণে অনেকে কনফিউজড হয়ে যায়, এক্রু দেখে মনে করি কি বকেয়ার কথা বলেছে, এবং অনেকে মনে করি কি মজুরি এবং ওভারহেড সমানভাবে বকেয়া থাকবে এই কথাটা বলা হয়েছে। আসলে কিন্তু সেটা নয়, মজুরি এবং ওভারহেড খরচগুলো সমানভাবে সংগঠিত হবে সেটা বোঝানো হয়েছে। আমরা প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি যে মজুরি এবং ওভারহেড খরচগুলো কিন্তু সমানভাবে বকেয়া থাকে না। মজুরি বকেয়া থাকে 1.5 সপ্তাহের জন্য, 1.5 উইক্সের জন্য, আর ওভারহেড এক্সপেন্স কিন্তু বকেয়া থাকে 1 মাসের জন্য। ঠিক আছে, তাহলে মজুরি এবং ওভারহেড খরচগুলো কিন্তু সমানভাবে বকেয়া না, সমান সময়ের জন্য বকেয়া নয়। এখানে যে শেষের কথাটা বলে দিয়েছি সেটাও কিন্তু এই কথাটা বোঝানো হয়নি যে মজুরি এবং ওভারহেড খরচগুলো সমান সময়ের জন্য বকেয়া থাকবে। এখানে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে কি মজুরি এবং ওভারহেড খরচগুলো সমানভাবে সংগঠিত হবে। অ্যান্ড এ টাইম পিরিয়ড অফ 4 উইকস ইজ ইকুইভ্যালেন্ট টু এ মান্থ, এবং 1 মাসকে 4 সপ্তাহের সমতুল্য ধরতে বলা হয়েছে। আমরা জানি 1 বছরে 52 সপ্তাহ হয়, 52 সপ্তাহের মধ্যে কোনো মাসে, 12 মাসে তো 1 বছর সেটাও জানি, কোনো মাসে কিন্তু 5 সপ্তাহেও কিন্তু মাস হিসাব হয়, আবার কোনো মাসে 4 সপ্তাহ থাকে। তা আমরা অঙ্ক করার সময়তে যদি এখানে এই যে মান্থ ওয়াইজ হিসাবগুলো আছে, মান্থগুলোকে কিন্তু আমাদেরকে উইকলিতে কনভার্ট করতে হবে অঙ্কের সুবিধার জন্য। এখন উইকলিতে কনভার্ট করতে গেলে আমরা কিভাবে কনভার্ট করব, কোন মাসকে আমরা 5 সপ্তাহে হিসাব করব, কোন মাসকে আমরা 4 সপ্তাহে হিসাব করব, এমন একটা কনফিউশন
তৈরি হয়। তাই প্রশ্নে আমাদেরকে স্পেসিফিকভাবে বলে দিল যে প্রতি মাসকেই 4 সপ্তাহের সমতুল্য হিসেবে ধরে করার জন্য। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে কি প্রতি মাসে 4 সপ্তাহ করে ধরতে বলা হয়েছে ঠিক, কিন্তু আমরা যখন বার্ষিক হিসাব করব, পুরো বছর হিসাব করব, পুরো বছর হিসাব করার সময়তে কিন্তু 4 সপ্তাহ করে 12 মাসে 48 সপ্তাহ হিসাব কিন্তু করব না। আমরা জানি 4 দিয়ে 12কে গুণ করলে 48 হয়, তাহলে 48 উইকসের হিসাব হয়। কিন্তু আমরা যখন পুরো বছর হোল ইয়ারের হিসাব করব, হোল ইয়ার কিন্তু আমরা 52 উইকসেরই হিসাব রাখবো। কিন্তু যখন পার্টিকুলার কোনো মাসকে নিয়ে হিসাব করব, সেই মাসটাকে তখন আমরা 4 সপ্তাহে কনভার্ট করে নিব। এখন প্রশ্নটার সারমর্ম নিয়ে একটু আলোচনা করে নিই। আমরা পুরো প্রশ্নটা পড়লাম, এবার প্রশ্নের কিছু সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে দেখি আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেট করা। ওয়ার্কিং ক্যাপিটালটা কোন ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল হবে সেটা স্পেসিফিকভাবে উল্লেখ করে দেয়নি, তাহলে আমাদেরকে নেট ওয়ার্কিং ক্যাপিটালই বের করতে হবে। আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করার সূত্র আমরা জানি টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এইসব ইনফরমেশন থেকে আমাদেরকে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিসগুলোকে ফাইন্ড আউট করতে হবে। আমরা দেখছি র ম্যাটেরিয়ালসের স্টক আছে, ম্যাটেরিয়ালস ইন প্রসেস যেটাকে আমরা বলি কি ওয়ার্ক ইন প্রসেস বা ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেসের স্টক আছে, ফিনিশ গুডসের স্টক আছে। তিনটাই হচ্ছে মজুদ পণ্য, আর মজুদ পণ্যগুলো সবসময় কি হয় কারেন্ট অ্যাসেটস হয়। তাহলে এখান থেকে আমরা তিনটা কারেন্ট অ্যাসেটসকে পাচ্ছি। ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স ইজ 1 মান্থ। সাপ্লায়ারদের কাছ থেকে আমরা 1 মাসের জন্য বাকিতে পণ্য ক্রয় করতে পারি, অর্থাৎ সাপ্লায়ারদের কাছে আমাদের 1 মাসের জন্য প্রদেয় হিসাব হয়ে গেল, যেটা হচ্ছে কি একটা দায়। এটা আমরা একটা কারেন্ট লায়াবিলিটি পেয়ে গেলাম। ক্রেডিট অ্যালাউড টু ডেটার্স ইজ 2 মান্থস। দেনাদারদেরকে আমরা 2 মাসের জন্য বাকিতে পণ্য বিক্রি করি, তাহলে দেনাদার কাছ থেকে আমরা 2 মাস পরে টাকা পাবো। আর দেনাদার হিসাব হচ্ছে কি কারেন্ট অ্যাসেট, এখানে একটা আমরা কারেন্ট অ্যাসেট পেলাম। ওয়েজেস বলছে কি 1.5 সপ্তাহের জন্য বকেয়া থাকে, ওভারহেড এক্সপেন্স 1 মাসের জন্য বকেয়া থাকে, আর বকেয়া খরচ হচ্ছে কি কারেন্ট লায়াবিলিটি, তাহলে আমরা এগুলো কারেন্ট লায়াবিলিটিতে বসিয়ে দেবো। এছাড়াও আমাদের শেষের দিকে বলা আছে ক্যাশ অন হ্যান্ড অ্যান্ড এট ব্যাংক ইজ এক্সপেক্টেড টু বি টাকা 10,000। হাতে নগদ এবং ব্যাংকে জমা থাকবে 10,000 টাকা, যেটা অবশ্যই হচ্ছে কি একটা কারেন্ট অ্যাসেট। এখন যেটা বিষয় সেটা হচ্ছে দেখে আমরা যখন এখানে কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটিসগুলোকে মাইনাস করব, তখন তো আমরা তো সময়ের হিসাবে হিসাব করব না, আমরা টাকার হিসাবে হিসাব করব। যে কাঁচামাল কত টাকার হাতে আছে, ম্যাটেরিয়ালস ইন প্রসেস কত টাকার হাতে আছে, ফিনিশ গুডস কত টাকার হাতে আছে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিসগুলোর ক্ষেত্রে একমাত্র ক্যাশ অন হ্যান্ড যেটা আছে সেটাই টাকাতে দেওয়া আছে 10,000 টাকা। বাকি সব হিসাবগুলো কিন্তু টাইমে দেওয়া আছে, 1 মান্থ, হাফ মান্থ, 1.5 উইকস, 2 মান্থস, এভাবে করে দেওয়া আছে। আমাদের এই সবগুলোকেই কিন্তু টাকাতে ক্যালকুলেট করে নিতে হবে, টাকাতে কনভার্ট করে নিতে হবে, কারণ টাকার হিসাবে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালটা বের হবে, সময়ের ভিত্তিতে নয়। এই সময়গুলোর উপরে ভিত্তি করে, সময়গুলোর উপরে ডিপেন্ড করে আমাদেরকে কী করতে হবে, এই হিসাবগুলোর টাকার পরিমাণ কত তা ক্যালকুলেট করে নিতে হবে। এখন এই ক্যালকুলেশনগুলো করার জন্য আমরা প্রথমে একটা ওয়ার্কিং করব। সে ওয়ার্কিংটা হচ্ছে যে কি আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে 1,56,000 ইউনিট পণ্য আগামী বছরে দরকার, অর্থাৎ 1 বছরের উৎপাদন পরিমাণ হচ্ছে কত 1,56,000 ইউনিটস। এবার 1 বছরের উৎপাদনটাকে আমরা সংক্ষিপ্ত সময়ের উৎপাদন নিয়ে আসবো আমাদের অঙ্কের সুবিধার ক্ষেত্রে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি এখানে যে ডিউরেশনগুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে ছোট ডিউরেশন কোনটা। এখানে 1 মান্থ, হাফ এ মান্থ, 1 মান্থ, 1 মান্থ, 2 মান্থস, 1.5 উইকস, 1 মান্থ। এখানে উইকসটা সবচেয়ে সংক্ষিপ্ত সময় দেওয়া আছে। যেহেতু উইকসটা সবচেয়ে সংক্ষিপ্ত সময় দেওয়া আছে, তাই আমরা সবগুলো বিষয়কেই উইকে কনভার্ট করে নিব। যেমন 1 মান্থ যেটা আছে সেটা জায়গায় কিন্তু আমরা লিখতে পারি কি 4 উইকস, কারণ প্রশ্নে ওরা বলে দিয়েছে 1 মান্থকে 4 উইকস হিসেবে ধরার জন্য। হাফ এ মান্থ, অর্ধেক মাস মানে হচ্ছে কি 2 উইকস, 2 মান্থস মানে হচ্ছে কি 8 উইকস। তাহলে মান্থ যেগুলো আছে সেই মান্থগুলো কিন্তু সহজেই আমরা উইকে কনভার্ট করে নিতে পারবো, আর এই উইকটা তো উইকে আছেই। তাই আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কি যেটা আমাদের বার্ষিক উৎপাদনের পরিমাণ দেওয়া আছে 1,56,000 ইউনিটস, অঙ্কের সুবিধার কারণে আমরা বার্ষিক উৎপাদনটাকে উইকলি প্রোডাকশনে কনভার্ট করে নিব, এবং উইকলি প্রোডাকশন কনভার্ট করে নিলে কিন্তু আমাদের এই হিসাবগুলো থেকে সহজে টাকার পরিমাণগুলোকে বের করে নিতে পারবো। তাহলে আমরা এখন এই প্রোডাকশনের পরিমাণ যেটা দেওয়া আছে, যেটা ইয়ারলি প্রোডাকশন দেওয়া আছে, সেটাকে আমরা এখন উইকলি প্রোডাকশনে কনভার্ট করবো। তার জন্য একটা ওয়ার্কিং করতে হবে। তাহলে আমরা ওয়ার্কিং দেখছি। সলিউশন ওয়ার্কিং হচ্ছে কি উইকলি প্রোডাকশন ইজ ইকুয়াল টু অ্যানুয়াল প্রোডাকশন ডিভাইড বাই 52। আমি এখনই বলে দিয়েছিলাম যখনই আমরা বার্ষিক সামগ্রিক বছর ধরে হিসাব করব বা হোল ইয়ার ধরে হিসাব করব, তখন কিন্তু আমরা টোটাল নাম্বার অফ উইকসকে 52 ধরে হিসাব করব, কিন্তু পার্টিকুলার যখন একটা মাসের হিসাব করব তখন সেখানে আমরা 4 উইকস ধরেই করব। এখন অ্যানুয়াল যখন হিসাব করছি, তাই অ্যানুয়াল প্রোডাকশনকে 52 দিয়ে ডিভাইড করে আমরা উইকলি প্রোডাকশন পেয়ে গেলাম কত 3000 ইউনিটস, অর্থাৎ প্রতি সপ্তাহে 3000 ইউনিট পণ্য উৎপাদন হয়। এবার আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা সলভ করব, সেটা হচ্ছে দেখি স্টেটমেন্ট করে ওয়ার্কিং ক্যাপিটাল কত প্রয়োজন হতে পারে তা আমরা নির্ণয় করব। স্টেটমেন্ট শোয়িং দ্য ফোরকাস্টেড ওয়ার্কিং ক্যাপিটাল। এখন আমরা স্টেটমেন্টের মধ্যে যে ছকটা দেখছি সেই ছকের মধ্যে কলাম কি কি নিয়ে হবে দেখি। প্রথমে পার্টিকুলার্স করব, তারপরে ওয়ার্কিং এর জন্য একটা কলাম করব, দুটো টাকার কলাম করব, ঠিক আছে। ওয়ার্কিং এ যে হিসাবগুলো থাকবে তাও কিন্তু টাকাতেই থাকবে, তাই ওয়ার্কিং এর পাশে টাকা লিখে দিলাম। এবার আমরা ক্যালকুলেশনে আসছি। আমরা জানি যে নেট ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে কি কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস।
তাই প্রথমে কারেন্ট অ্যাসেটসকে হেডলাইন করলাম। কারেন্ট অ্যাসেটসের মধ্যে আমরা প্রথম দিকে দেখছি কিছু ইনভেন্টরিজ, মজুদ পণ্যের হিসাব দেওয়া আছে, তাই ইনভেন্টরিজগুলোকে প্রথমে লিখছি। ইনভেন্টরিজের মধ্যে প্রথমে দেখছি কি আছে, র ম্যাটেরিয়ালস আছে, কাঁচামালের মজুদ আছে, তাহলে র ম্যাটেরিয়ালস লিখলাম। আর র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে প্রথমে বলে দিচ্ছে 1 মাসের মজুদ থাকবে। 1 মাস মানে কি 4 সপ্তাহ। আমরা যেহেতু উইকলি প্রোডাকশনে হিসাব করেছি তাই সবগুলো হিসাবকে আমরা উইকে নিয়ে যাব, মানগুলোকে উইকে কনভার্ট করে নিব। তো আমরা দেখছি কি প্রতি 1 সপ্তাহের উৎপাদন হচ্ছে কত, 3000 ইউনিটস। তাহলে 3000 ইউনিটস হচ্ছে কি 1 সপ্তাহের উৎপাদন, তাকে আমরা কি করব 1 মান্থ মানে কি 4 উইকস দিয়ে গুণ করব। 4 উইকস দিয়ে গুণ করে দিলে তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কি 1 মাসের জন্য কতটুকু মজুদ থাকছে। তাহলে 1 মাসের জন্য 3000 ইউনিট করে যদি সাপ্তাহিক উৎপাদন হয় তাহলে 4 সপ্তাহের জন্য হচ্ছে কত, 12000 ইউনিটস। 12000 ইউনিটস হচ্ছে কি তাহলে 1 মাসের হিসাব। এবং আমরা এখানে দেখছি যে প্রতি 1 ইউনিট কাঁচামালের মূল্য হচ্ছে কত টাকা, 24 টাকা। প্রতি 1 ইউনিট কাঁচামালের দাম 24 টাকা। এখন এই যে 12000 ইউনিট 1 মাসের জন্য হিসাব পেয়ে গেলাম, তাকে 24 টাকা দিয়ে গুণ করে দিলে কিন্তু আমরা 1 মাসের মজুদ পণ্যের মূল্য কত তা বের করে নিয়েছি, সেটা হচ্ছে কত, 2,88,000 টাকা। ক্যালকুলেশনটাকে বুঝতে পেরেছেন? দেখুন তাহলে আমি আবার একটু বলছি, এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা প্রতিটাতেই করে নেব, একটা ভালো মতো বুঝে নিলে সবগুলো বুঝতে পারবো। আমাদের এখানে 1 মাসের কথা বলেছিল, 1 মাসের কারণে আমরা এখানে 4 উইকস লিখেছি। আর উইকলি প্রোডাকশন হচ্ছে কত, 3000। তাহলে 3000কে 4 উইকস দিয়ে গুণ করলে কিন্তু আমরা 1 মাসের হিসাব পেয়ে যাচ্ছি। এবং আমরা এটা হিসাব করছি কার, কাঁচামালের। আর কাঁচামালের খরচ প্রতি ইউনিট হচ্ছে কত টাকা, 24 টাকা। তাই 24 টাকা দিয়ে গুণ করার কারণে কাঁচামালের মজুদ পণ্য কত টাকা তা বের হয়ে আসলো, সেটা হচ্ছে কত, 2,88,000 টাকা। এরপরে আমাদের পরের প্রসেসটা হচ্ছে দেখি ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেসে থাকবে হাফ এ মান্থ। এই বিষয়টা একটুখানি ক্রিটিক্যাল, একটু বোঝার ব্যাপার আছে, তাই আমি স্লোলি বলছি, আপনি একটু ভালো মতন মনোযোগ দিয়ে শুনবেন বা বুঝে নেবেন। ম্যাটেরিয়াল প্রসেসে থাকে হাফ এ মান্থের জন্য, অর্থাৎ ম্যাটেরিয়ালগুলো আমরা কিন্তু উৎপাদনের কাজে পাঠিয়ে দিয়েছি, কিন্তু উৎপাদন প্রক্রিয়া এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি। আর যে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু 3 রকম উপাদান প্রয়োজন হয়। র ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হয়, ডিরেক্ট লেবার ব্যবহার করতে হয় এবং ওভারহেড ব্যবহার করতে হয়। আমরা যদি যে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে 100% ম্যাটেরিয়ালস, 100% লেবার এবং 100% ওভারহেড ব্যবহার করে ফেলি, অর্থাৎ এই 3টে উপাদানই যদি আমরা 100% করে যদি ব্যবহার করি, তাহলে কিন্তু পণ্যটা 100% ফিনিশড হয়ে যাবে, উৎপাদিত হয়ে যাবে। যেমন এখানে আরেকটা ফিনিশ গুডসের মজুদ আছে। ফিনিশ গুডসের মজুদ মানে কি পণ্যটা 100% কিন্তু উৎপাদিত হয়েই গেছে, কিন্তু এখনো বিক্রি হয়নি বলে আমাদের হাতে মজুদ আছে, কিন্তু এটা 100% ফিনিশড। তাহলে 100% যদি ফিনিশড করতে হয়, 100% যদি উৎপাদন করতে হয়, তাহলে কিন্তু আমাদের উৎপাদনে এই 3টে উপাদানকে 100% করে ব্যবহার করতে হবে, র ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার এবং ওভারহেড। কিন্তু কোনো কারণে যদি এই উপাদানগুলো 100% করে ইউটিলাইজ না হয়, আংশিকভাবে ব্যবহার হয়, তাহলে কিন্তু তখন পণ্যটা সম্পূর্ণভাবে উৎপাদিত হয় না, তখন আংশিক উৎপাদিত হয় বা চলতি কার্যের মধ্যে থাকে। তো ম্যাটেরিয়ালস ইন প্রসেস বলতে কিন্তু আমরা সেটাকেই বুঝি, যেটা হচ্ছে কি আংশিক উৎপাদিত পণ্য, সম্পূর্ণ উৎপাদিত পণ্য নয়, আংশিক উৎপাদিত পণ্য অথবা প্রসেসে আছে, মানে কি চলমান কার্য বা চলতি কার্য, অর্থাৎ এটা চলতে চলতে আমাদের হিসাবকাল শেষ হয়ে গেছে, এটা এখন ওই পর্যাতেই রয়ে গেছে, বাকি অংশটা আমাদের পরবর্তী হিসাবকালে গিয়ে কমপ্লিট করতে হবে। যাই হোক, এখন তাহলে যেটা বিষয় ম্যাটেরিয়াল ইন প্রসেস বলতে আমরা তাহলে যেটা বুঝি সেটা হচ্ছে কি এখানে র ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার এবং ওভারহেড 3টাই কাজ শুরু করা হয়ে গেছে, 3টা উপাদানই এখানে ব্যবহার করা শুরু হয়ে গেছে। তবে 3টা উপাদানের মধ্যে 3টা উপাদানই কিন্তু 100% করে ব্যবহার করা হয়নি। 3টা উপাদানের মধ্যে 3টা উপাদানে যদি 100% করে ব্যবহার করা হয়ে যায়, তাহলে কিন্তু পণ্যগুলো ফিনিশড হয়ে যেত। এগুলো এখনো প্রসেসিংয়ে আছে, মানে কি এই উপাদানগুলো 100% করে ইউজ করা হয়নি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে দেখি যে কোনো পণ্য উৎপাদন করতে গেলে কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু এই পণ্যটা উৎপাদন করার জন্য যতটুকু কাঁচামাল প্রয়োজন হয়, প্রথমে কিন্তু আমরা কাঁচামালগুলো সম্পূর্ণভাবেই ইনপুট করে ফেলি। যেমন একটা উদাহরণ হিসেবে যদি বলতে চাই, আমরা যদি একটা শার্ট শিলাতে চাই, তাহলে শার্ট শিলানোর জন্য প্রধান কাঁচামাল হচ্ছে দেখি কাপড়। আমরা একটা কাপড় কিনলাম, কাপড় কিনে দর্জিকে দিয়ে বললাম যে কি আমার এই শার্টটা আগামী 2 দিনের ভিতরেই তৈরি করে দিতে হবে। এখন দেখা গেল কি 2 দিন পরে গিয়ে যখন আমি শার্টটা নিতে গেলাম, দেখা যাচ্ছে কি শার্টটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি, শার্টটা আংশিকভাবে তৈরি হয়েছে। এটার কারণ কি? শার্টটা আংশিকভাবে তৈরি হওয়ার কারণ হচ্ছে কি দর্জির এখানে যতটুকু পরিমাণ লেবার এবং ওভারহেড দেওয়ার প্রয়োজন ছিল এই 2 দিনে, তা সম্পূর্ণভাবে তিনি দেননি। এই বিষয়গুলোর মধ্যে লেবার এবং ওভারহেডের মধ্যে তিনি 100% ইনপুট দেননি বা 100% ব্যবহার করেননি। আমার এই শার্টের পিছনে কিন্তু লেবার এবং ওভারহেড 100% করে ব্যবহার করা হয়নি বলে শার্টটা ইনকমপ্লিট থেকে গেছে। কিন্তু শার্টের জন্য প্রধান যে কাঁচামাল দরকার ছিল সেটা হচ্ছে কি কাপড়। কাপড় কিন্তু আমি সম্পূর্ণভাবেই দর্জিকে দিয়ে দিয়েছিলাম, কাপড় কিন্তু কম দিইনি, কাপড় সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছিলাম। অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে প্রথমে যে র ম্যাটেরিয়ালসটা দরকার হয়, র ম্যাটেরিয়ালস কিন্তু সম্পূর্ণভাবে সাধারণভাবে প্রথমে ব্যবহার করা হয়ে যায় বা ইনপুট করা হয়ে যায়। দ্যাট ইজ র ম্যাটেরিয়ালস 100% কিন্তু ইনপুট করা হয়ে গেছে। র ম্যাটেরিয়ালস 100% ইনপুট করার পরেও কিন্তু পণ্যটা সম্পূর্ণভাবে উৎপাদিত হয়নি। তার কারণ হচ্ছে কি সেখানে লেবার এবং ওভারহেডগুলো 100% দেওয়া হয়নি।
বুঝতে পেরেছি? অর্থাৎ ওয়ার্ক ইন প্রসেস যা থাকবে ওয়ার্ক ইন প্রসেসে কিন্তু র ম্যাটেরিয়ালসটা আমরা বুঝে নেব কি 100% ব্যবহার করা হয়ে গেছে, কিন্তু লেবার এবং ওভারহেড কিন্তু 100% করে ব্যবহার করা হয়নি, এগুলো আংশিকভাবে ব্যবহার করা হয়েছে। অনেক সময় আমাদের প্রশ্নে বলে দিয়ে থাকে যে ম্যাটেরিয়াল ইন প্রসেস যা আছে সেটা কত পার্সেন্ট পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে সেটা বলে দেওয়া থাকে। আমরা আজকের অঙ্কটা যেটা করছি সেখানে কিন্তু বলা নাই যে ওয়ার্ক ইন প্রসেসে যেটা আছে সেটা কত পার্সেন্ট পর্যন্ত কাজ হয়েছে, কত পার্সেন্ট এখনো কাজ হয়নি। এই ক্ষেত্রে আমরা সবসময় মনে করব কি অ্যাভারেজ গড়ে অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ হয়নি, অর্থাৎ 50% কাজ হয়েছে, 50% কাজ হয়নি। অর্থাৎ আমরা যখন এই ওয়ার্ক ইন প্রসেসে ক্যালকুলেশন করব সেখানে আমরা র ম্যাটেরিয়ালসে যেটা খরচ, র ম্যাটেরিয়ালস খরচকে আমরা 100%ই দেখাবো, কারণ র ম্যাটেরিয়ালসের প্রথমেই পুরোপুরিভাবে ইনপুট করা হয়, সেটা বলে দিলাম এখনই। লেবার এবং ওভারহেডের ঘাটতি থাকার কারণে কিন্তু পণ্যটা উৎপাদিত হয়নি, সেক্ষেত্রে আমরা মনে করবো কি লেবার এবং ওভারহেডগুলো 50% করে কাজ করা হয়েছে, আর বাকি 50% এখনো কাজ করা হয়নি বলে পণ্যগুলো এখনো প্রসেসিংয়ে আছে, ফিনিশড হয়নি। তাহলে আমরা এখন দেখছি কি ওয়ার্ক ইন প্রোগ্রেসে যখন আমরা ক্যালকুলেশনটা করছি, ওয়ার্ক ইন প্রোগ্রেসে যে উৎপাদনের যে তিনটা উপাদান আছে, তিনটা উপাদানকে ইন্ডিভিজুয়ালভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। র ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ওভারহেড, তিনটা মিলেই কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেসের হিসাব। তো দেখছি কি র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে যখন আমরা দেখছি আমাদের এখানে ওয়ার্ক ইন প্রসেসটা বলছে হাফ এ মান্থ, অর্ধেক মাসের জন্য, আর অর্ধেক মাস মানে হচ্ছে কি 2 উইকস। আমরা তো সব উইকলি হিসাব করছি, তাই আমরা 2 উইকস লিখবো। আর উইকলি প্রোডাকশন হচ্ছে কত? 3000 ইউনিটস। তাহলে 3000 ইউনিটস ইন্টু 2 উইকস, 3000 ইউনিটসকে 2 উইকস দিয়ে গুণ করলে আমরা 2 সপ্তাহের জন্য মজুরটা পাচ্ছি। এবং র ম্যাটেরিয়ালস হিসাব যেহেতু করছি, র ম্যাটেরিয়ালসের দাম হচ্ছে কত টাকা করে? 24 টাকা করে। 24 টাকা দিয়ে যখন গুণ করছি তখন আমাদের ওয়ার্ক ইন প্রসেসে র ম্যাটেরিয়ালস বাবদ ইনপুট হয়ে গেছে কত টাকা? 1,44,000 টাকা। তাহলে 1,44,000 টাকা র ম্যাটেরিয়ালসে ইনভেস্ট হয়ে গেছে ওয়ার্ক ইন প্রসেসে। এরপরে র ম্যাটেরিয়ালসের সাথেও কিন্তু আমাদের এখানে আরো ব্যবহার করতে হবে কি ডিরেক্ট লেবার এবং ওভারহেড। ডিরেক্ট লেবারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ডিরেক্ট লেবারের ক্ষেত্রে 3000 ইউনিটস ইন্টু 2 উইকসই করবো। 2 উইকস কোথা থেকে আসছে? যে হাফ এ মান্থ। আমাদের ওয়ার্ক ইন প্রসেসটা কত মাসের জন্য বলেছে? হাফ এ মান্থ মানে কি 2 উইকস। আমরা কিন্তু ওয়ার্ক ইন প্রসেসটা কিন্তু মূল হেডলাইন, ওয়ার্ক ইন প্রসেসের আন্ডারে র ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড তিনটা উপাদানেরই ব্যবহার দেখছি, এবং তিনটা উপাদানের ক্ষেত্রে কিন্তু টাইমটা অবশ্যই সেম থাকবে। তিনটা উপাদানের ক্ষেত্রে টাইম হবে কত? 2 উইকস করে, যেটা আমাদের এখানে ওয়ার্ক ইন প্রসেসের সাথে হাফ এ মান্থ বলা আছে সেটাই 2 উইকস করে হিসাব হবে। যদিও আমাদের পরবর্তী দিকে ওয়েজেসের মধ্যে 1.5 উইকসের একটা হিসাব আছে, 1.5 উইকস করে কিন্তু ওয়েজেসটা বকেয়া থাকে। এই বকেয়ার হিসাবটা যখন আমরা কারেন্ট লায়াবিলিটিতে এক্সপেন্সেস পেয়েবলের মধ্যে করব তখন আমরা 1.5 উইকসের হিসাবটাকে দেখাবো, ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে, ডিরেক্ট লেবারের মধ্যে নয়। এই ডিরেক্ট লেবারের সাথে এখানে ওয়েজেসের যেটা বকে আছে তার সাথে কোনো সম্পর্ক নেই। এখানকার ডিরেক্ট লেবারটা ওয়ার্ক ইন প্রসেসের অংশ, এবং ওয়ার্ক ইন প্রসেসটা হচ্ছে হাফ এ মান্থ অর্থাৎ 2 উইকসের জন্য। তাহলে আমরা এখন 3000 ইউনিটসকে 2 উইকস দিয়ে মাল্টিপ্লাই করে 2 উইকসের হিসাব পাচ্ছি, তাকে আমরা এখন গুণ করবো কি দিয়ে? ডিরেক্ট লেবার রেট দিয়ে। ডিরেক্ট লেবারের রেট হচ্ছে কি 9 টাকা, 9 টাকা দিয়ে গুণ করছি। 9 টাকা দিয়ে গুণ করার পরে আমরা এখানে যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টটা কিন্তু হবে কি 100% হিসাব। 2 উইকসে 3000 ইউনিটসে 9 টাকা করে লেবার কস্ট কত আসে সেটা 100% লেবার কস্ট বের হবে। কিন্তু আমরা বলেছি প্রসেসিং এ যদি থাকে তাহলে সেটা অবশ্যই লেবারটা 100% নিশ্চয়ই এখানে ইনপুট করা হয়নি বলে পণ্যগুলো প্রসেসে বা প্রোগ্রেসে আছে, প্রক্রিয়াধীন আছে। তাই এই ক্ষেত্রে আমি এখানে বললাম যে এখানে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে, কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়নি, এই ইনফরমেশনটা যেহেতু আমাদের ওয়ার্ক ইন প্রসেসের সাথে বলা নেই, তা আমরা মনে করবো কি 50% কাজ কমপ্লিট হয়েছে আর বাকি 50% এখনো কমপ্লিট হয়নি। যেটা কমপ্লিট হয়নি তার কোনো হিসাব এখন হবে না, যেটা কমপ্লিট হয়েছে তার হিসাব করব। তাহলে যে 50% কাজ আমরা কমপ্লিট করেছি সে 50% বাবদ লেবার খরচ হচ্ছে কত টাকা? 27,000 টাকা। ওভারহেডের কথা যদি বলি সেম ভাবে হবে, 3000 ইউনিটস 2 উইকস করে ওভারহেডের রেট আমরা এখানে দেখছি 18 টাকা। 18 টাকা দিয়ে গুণ করলেও কিন্তু এখানে 100% খরচটা বের হবে। ওভারহেডের ক্ষেত্রে আমরা 50% ধরবো, 50% হলে অ্যামাউন্ট হচ্ছে কত? 54,000 টাকা। তাহলে ওয়ার্ক ইন প্রসেসে আমার যে পণ্যগুলো মজুদ আছে সেখানে র ম্যাটেরিয়ালস বাবদ 100% খরচ করা হয়ে গেছে, মানে 100% র ম্যাটেরিয়ালস আমরা ইনপুট করে ফেলেছি, যার পিছনে খরচ হচ্ছে কি 1,44,000 টাকা। কিন্তু সেটা উৎপাদন করার জন্য ডিরেক্ট লেবার এবং ওভারহেড যত টাকা খরচ করা উচিত ছিল তা সম্পূর্ণভাবে হিসাব না করে 50% করে হিসাব করা হচ্ছে, যেহেতু এটা প্রসেসিং আছে। 50% করে খরচ হচ্ছে কত? 27,000 এবং 54,000। তিনটা অ্যামাউন্ট মিলে যোগ করে টোটাল হয়ে গেল কত? 2,25,000 টাকা। অর্থাৎ ওয়ার্ক ইন প্রোগ্রেসে যে পণ্যগুলো মজুদ আছে তার পিছনে মোট বিনিয়োগ হচ্ছে কত? 2,25,000 টাকা। তাহলে আমরা এখানে ওয়ার্ক ইন প্রসেসের মোট বিনিয়োগ পেয়ে গেলাম 2,25,000 টাকা। এছাড়াও আরেক রকম মজুদ পণ্যের কথা প্রশ্নে আছে, সেটা হচ্ছে কি ফিনিশ গুডস। ফিনিশ গুডস বলেছে অন এন অ্যাভারেজ 1 মান্থ, 1 মাসের জন্য হাতে থাকে, আর 1 মাস মানে হচ্ছে কি 4 উইকস। তাহলে ফিনিশ গুডসের ক্ষেত্রে আমরা দেখছি কি 3000 ইউনিটসকে 4 উইকস দিয়ে মাল্টিপ্লাই করব, এবং এটাকে যখন অ্যামাউন্ট মানে টাকাতে কনভার্ট করব তখন আমরা 51 টাকা দিয়ে গুণ করছি। 51 টাকাটা আমরা এখান থেকে পেয়েছি, যেটা হচ্ছে কি মোট উৎপাদন ব্যয়। কিছুক্ষণ আগে বলেছি পণ্যগুলো ফিনিশড হয়ে যাবে মানে কি 100% কাজ কমপ্লিট হয়ে যাবে, আর 100% কাজ কমপ্লিট হওয়া মানে হচ্ছে কি ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড তিনটা উপাদানই 100% করে ব্যবহার করা। আর তিনটা উপাদান যদি আমরা 100% করে ব্যবহার করি তার মানে কি পণ্যগুলোর পিছনে 51 টাকা করে খরচ করা হয়ে গেছে। এখানে ফিনিশ গুডসের মধ্যে তাই আলাদাভাবে র ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড তিনটা এলিমেন্টকে আলাদা আলাদাভাবে না দেখিয়ে
টোটাল যে রেটটা আছে 51 টাকা দিয়ে একসাথে গুণ করে বসিয়ে দিয়েছি। কিন্তু ওয়ার্ক ইন প্রসেসে এটা সম্ভব হয়নি, কারণটা হচ্ছে কি ওয়ার্ক ইন প্রসেসে 24 টাকার হিসাবটা সম্পূর্ণভাবে আছে, কিন্তু 9 টাকা এবং 18 টাকার হিসাবগুলো কিন্তু 50% করে আছে, তাই ইন্ডিভিজুয়ালভাবে তিনটা আইটেমকে দেখাতে হয়েছে। কিন্তু ফিনিশ গুডসের ক্ষেত্রে যেহেতু সবগুলো এলিমেন্টই সমানভাবে 100% করে ব্যবহার হয়েছে, তাই সরাসরি আমরা 51 টাকা টোটাল কস্ট যেটা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এখানে একটু বুঝে নিতে হবে, টোটাল কস্ট বলতে এখানে কিন্তু টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টকেও বোঝানো হয়েছে। আমরা সবসময় ফিনিশ গুডস করার সময় তো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দিয়েই ক্যালকুলেশন করব। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 51 টাকা দিয়ে গুণ করার পরে 4 সপ্তাহের জন্য 3000 ইউনিট পণ্যের দাম হয়ে গেল কত? 6,12,000 টাকা। তাহলে ফিনিশ গুডসে মজুদ আছে 6,12,000 টাকার পণ্য। আমরা এখন পর্যন্ত যে হিসাবগুলো করেছি এ বি সি যে তিনটা সিরিয়াল করা হয়েছে, তিনটা সিরিয়ালে কিন্তু ইনভেন্টরির আন্ডারে যেটা 1 নাম্বার সিরিয়াল আছে, তাহলে ইনভেন্টরি আন্ডার র ম্যাটেরিয়ালসের মজুদ 2,88,000 টাকা, ওয়ার্ক ইন প্রোগ্রেসের মজুদ হচ্ছে কি 2,25,000 টাকা, ফিনিশ গুডসের মজুদ হচ্ছে কি 6,12,000 টাকা। তিন রকম মজুদ পণ্যকে যোগ করার পরে টোটাল ইনভেন্টরি পেয়ে গেলাম কত? 11,25,000 টাকা, যেটা হচ্ছে কি ইনভেন্টরির টোটাল অ্যামাউন্ট। তাহলে ইনভেন্টরির সাথে রিলেটেড সবগুলো হিসাব আমরা করে ফেলেছি। পরবর্তীতে দেখি এখানে আর কি ইনফরমেশন আছে, আর কি কি কারেন্ট অ্যাসেটস আছে। 5 নম্বরে আছে ক্রেডিট অ্যালাউড টু ডেটার্স ইজ 2 মান্থস। দেনাদারকে আমরা 2 মাসের বাকি দিয়ে বিক্রি করে থেকে 2 মাস বলতে আমরা বুঝি কি 8 সপ্তাহ। তাহলে আমরা 8 সপ্তাহের হিসাব দেখব। সানরি ডেটার্স যখন করছি তাহলে আমরা 2 মান্থস মানে হচ্ছে কি 8 উইকস, তাহলে 8 উইকস বসালাম, প্রতি উইকের উৎপাদন হচ্ছে 3000 ইউনিটস, তাহলে 3000 ইনটু 8 উইকস করলাম। তাকে আমরা যখন গুণ করব এখানে একটা কনফিউশন আসে। আমরা জানি ডেটার্স মানে কি দেনাদার বিক্রয় থেকে তৈরি হয়, আর এখানে একক প্রতি বিক্রয় মূল্য 60 টাকা মানে কি 60। একক প্রতি বিক্রয় মূল্য 60 টাকা হলেও আমরা কিন্তু এখানে ডেটার্সের ক্যালকুলেশন দেখানোর সময়তে 60 দিয়ে গুণ না করে আমরা টোটাল কস্ট 51 দিয়ে গুণ করছি। এটার কারণ কি? এটার কারণটা হচ্ছে যে কি আমরা যে 60 টাকা যে বিক্রয় মূল্যটা নির্ধারণ করেছি, আমরা ভবিষ্যতে যে 60 টাকা দিয়ে পণ্যগুলো বিক্রি করতে পারবো তা কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিত নয়। আমি আগেই বলে দিয়েছি আমরা যে ওয়ার্কিং ক্যাপিটালটা ফোরকাস্ট করছি সেটা কিন্তু ভবিষ্যতের জন্য। তাহলে ভবিষ্যতে বিক্রয় মূল্য আমরা নির্ধারণ করেছি 60 টাকা, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমরা দেনাদার থেকে হয়তো বা 60 টাকাটা আদায় নাও করতে পারি, যেমন অনাদায়ী দেনা থাকতে পারে, বাট্টা থাকতে পারে, এসব কারণে কিন্তু 60 টাকার মধ্যে 60 টাকাই পুরোটাই আদায় নাও হতে পারে। তবে অ্যাটলিস্ট আমরা চেষ্টা করব আমাদের ব্যয়টা যাতে উঠে আসে, দেনাদার থেকে টাকাটা আদায় করার সময় যাতে আমাদের অন্তত ব্যয়টা উঠে আসে, আমরা সেটাই চেষ্টা করব। আর এখানে প্রতি 1 ইউনিটে ব্যয় হচ্ছে কত টাকা? 51 টাকা। তাই আমরা ডেটার্স বাবদ এখানে 51 টাকার হিসাবকে দেখিয়েছি। যদি আমরা এখানে 60 দেখাতাম, 60 টাকা দেখাতাম, তাহলে কিন্তু ডেটার্সের অ্যামাউন্টটা বড় হয়ে যেত। আর ডেটার্স অ্যামাউন্ট বড় হয়ে যাওয়া মানে কি কারেন্ট অ্যাসেটস বেশি হয়ে যাবে, আর কারেন্ট অ্যাসেটস বেশি হয়ে গেলে কিন্তু নেট ওয়ার্কিং ক্যাপিটালও বেশি হয়ে যাবে। তাহলে আমরা ভবিষ্যতে যে নেট ওয়ার্কিং ক্যাপিটালটা দরকার হবে বলে মনে করছি সেটা হয়তো বা বেশি দেখানো হবে, এবং ভবিষ্যতে গিয়ে যদি আমি 60 টাকার মধ্যে 60 টাকা যদি দেনাদার থেকে আদায় করতে না পারি, তাহলে আমরা যে কারেন্ট অ্যাসেটটা এক্সপেক্ট করছি যে আমরা পাবো সেটা কিন্তু আদায় নাও হতে পারে, এটাতে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালও ঘাটতি পড়ে যেতে পারে। তাই সেফ থাকার জন্য আমরা ছোট অ্যামাউন্টটাকে কনসিডার করছি, কারেন্ট অ্যাসেটসকে অপ্রয়োজনীয়ভাবে বেশি না দেখে আমরা ছোট দেখাচ্ছি, যাতে আমাদের ভবিষ্যতে আমরা সেফ থাকতে পারি, ওয়ার্কিং ক্যাপিটাল যাতে ঘাটতি না পড়ে। তাহলে আমরা দেনাদার থেকে টাকা আদায় করার সময় 60 টাকার মধ্যে 60 টাকা অথবা আদায় নাও করতে পারি, আমরা অবশ্যই কস্ট পার ইউনিটটা তো অন্তত তাদের কাছ থেকে আদায় করে নেব, অর্থাৎ 51 টাকাটা তাদের কাছ থেকে আদায় করে নেব। তাই আমরা এখানে সানরি ডেটার্স করার সময় 51 টাকা রেটে দেখাচ্ছি। 51 টাকা করে যখন হিসাব করছি এখানে আমরা তাহলে দেনাদার হিসাবটা পাচ্ছি, বিক্রয়ের হিসাবটা পাচ্ছি। এখানে আবার যেটা বিষয় সেটা হচ্ছে কি প্রশ্ন বলেছে 8 নম্বর পয়েন্টে 25% অফ আউটপুট ইজ সোল্ড এগেনস্ট ক্যাশ। যা বিক্রি হয় তার 25% কিন্তু নগদে। তাহলে আমরা দেখছি 2 সপ্তাহের জন্য 3000 ইউনিট করে যদি আমরা বিক্রি করি এবং 51 টাকা রেটে যদি আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করি বা 51 টাকা রেটেই যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে 100% ভ্যালু। 100% এর মধ্যে কিন্তু 100% কিন্তু এখানে বাকিতে বিক্রয় নয়, এখানে 25% বলেছে নগদে বিক্রয়। তাহলে 25% যদি নগদে বিক্রয় হয় তাহলে বাকিতে বিক্রয় থাকছে কতটুকু? 75%। তাহলে 2 মাসের জন্য যা বিক্রি করব তার 75% কিন্তু ধারে। তাহলে আমরা 75% হিসাব করবো, যেহেতু আমরা ডেটার্স হিসাব করছি, বাকিতে বিক্রয় হিসাব করছি, তাই আমরা 75% ধারে বিক্রয়টারই হিসাব দেখাবো। তাহলে এখানে 3000 ইউনিটকে 8 সপ্তাহ দিয়ে গুণ করে 51 টাকা দিয়ে গুণ করার পরে যে অ্যামাউন্ট আসবে তার 75% করব। 75% করে যে অ্যামাউন্ট আসবে 9,18,000 টাকা, সেটা আমরা এখানে সরাসরি বসিয়ে দিলাম। ঠিক আছে। আর প্রশ্ন যদি এই ইনফরমেশনটা না থাকে 25% অফ আউটপুট ইজ সোল্ড এগেনস্ট ক্যাশ, এই ধরনের কোনো ইনফরমেশনে যদি না থাকে তাহলে এখানে কোনো পার্সেন্টেজ দিয়ে গুণ করতে হবে না। আমরা এখানে 3000 গুণ 8 গুণ 51 মানে যে অঙ্কে যা আসবে তা মাল্টিপ্লাই করে যে অ্যামাউন্টটা পাবো সেটাই সরাসরি ডেটার্স অ্যামাউন্ট বলে ধরে নেব। আর যদি প্রশ্নে এইভাবে কিছু বলা থাকে যে কোনো একটা অংশ যদি বলা থাকে এত পার্সেন্ট নগদে বিক্রয়, তাহলে নগদে বিক্রয় অংশটা বাদ দিয়ে অবশিষ্ট যেটা বাকি দিয়ে বিক্রয় থাকবে তা দিয়ে আমরা এখানে গুণ করব। তা দিয়ে গুণ করার পরে আমরা দেনাদারের অ্যামাউন্টটা পেয়ে গেলাম। এরপরে ক্যাশ
ক্যাশ অন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাংক, এটা প্রশ্নে সরাসরি বলে দিয়েছে কত টাকা, 10,000 টাকা। এই 10,000 টাকাটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার আমরা তো এখানে 75%টা বাকিতে বিক্রয়ের অংশটা দেখিয়েছি, 25% যেটা নগদে বিক্রয় আছে সে নগদে বিক্রয়টা নগদের সাথে আমরা কেন যোগ করিনি? এটা যেটা বিষয় সেটা হচ্ছে কি এখানে যে ক্যাশ অন হ্যান্ডের যে 10,000 টাকার দেওয়া আছে সেটা কিন্তু আসলে নগদে যা লেনদেন হয়েছে এই পর্যন্ত, নগদ বিক্রয়, নগদ ক্রয়, নগদে অন্যান্য খরচ পরিশোধ বা নগদে অন্যান্য আয় প্রাপ্তি সবগুলো মিলিয়ে ক্যালকুলেশন করে ওরা বলেছে হাতে নগদ থাকতে পারে কত টাকা, 10,000 টাকা। অর্থাৎ এই 10,000 টাকার ভিতরে সব ধরনের নগদ লেনদেনগুলোই হিসাবভুক্ত করা হয়ে গেছে বা ক্যালকুলেশন করা হয়ে গেছে। তাই আমাদের এখানে যে 25% নগদের বিষয়টা আছে সেটা বাড়তি, এটার সাথে এসে কোনো যোগ হবে না। এই 10,000 টাকার হিসাবটার মধ্যেই কিন্তু সব রকম নগদ লেনদেনের হিসাব হয়ে গেছে। তাই 10,000 টাকা আমরা যেটা লিখছি সেটার মধ্যে 25% হিসাবও অন্তর্ভুক্ত আছে। এখন প্রশ্ন করতে পারেন যে কি 25% করলে তো এই বড় অ্যামাউন্টটার 25% করলে তো যে অ্যামাউন্ট আসবে সেটা 10,000 টাকা থেকে অনেক বেশি হবে, তাহলে 10,000 টাকা কেন? কারণটা হচ্ছে কি এখানে আমরা তো শুধুমাত্র 25% নগদে বিক্রয় হিসাব দেখছি। নগদে বিক্রয়ের সাথে সাথে তো আমাদের এখানে অনেক খরচই থাকতে পারে যা নগদে আমরা পরিশোধ করেছি। বেতন, মজুরি, এগুলো তো এই 1.5 সপ্তাহ 1 মাসের জন্য বকেয়া থাকে, কিন্তু পুরো 12 মাসের মধ্যে বাকি অংশকে আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে না? 12 মাসের মধ্যে বাকি অংশগুলো তো পরিশোধ করতে হচ্ছে। পাওনাদারকে টাকা দিতে হবে, পাওনাদার কাছ থেকে আমরা 1 মাসের জন্য বাকিতে কিনতে পারি, কিন্তু 1 মাস পরে তো টাকাটা পরিশোধ করতে হবে। অর্থাৎ পুরো প্রতিষ্ঠানে তো পুরো বছরব্যাপী নগদে অনেক লেনদেনই থাকে। এই সবগুলো লেনদেনকে হিসাব নিকাশ করেই কিন্তু ওরা মনে করছে বছরের শেষে হাতে নগদ থাকতে পারে কত টাকা, 10,000 টাকা। তাই 10,000 টাকা যেটা দেওয়া আছে সেটার মধ্যে হাতে নগদের সাথে জড়িত সকল লেনদেনগুলো হিসাবভুক্ত করা আছে। আমাদের বাড়তি কোনো নগদ লেনদেন এখানে দেখাতে হবে না। আমরা এখানে 25%-এ তাই কোনো ব্যবহার দেখব না, শুধুমাত্র 25% বাদ দিয়ে যে 75% বকেয়া হিসাব বা বাকির হিসাব সেটা আমরা ডেটার্সের সাথে ক্যালকুলেশন করব। এখন আমরা যেটা দেখছি তাহলে কারেন্ট অ্যাসেটসের মধ্যে 3টা উপাদান ছিল, ইনভেন্টরিজ, সানড্রি ডেটার্স, ক্যাশ অন হ্যান্ড, 3টা অ্যামাউন্টকে যোগ করে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেটস পেয়ে গেলাম আমরা 20,53,000 টাকা। এবার আমরা কারেন্ট লায়াবিলিটি সেকশনে আসি। কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে আমরা যেটা 4 নাম্বার পয়েন্ট আছে সেখান থেকে হিসাব বসাবো। ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স ইজ 1 মান্থ, সাপ্লায়ার আমাদেরকে 1 মাসের জন্য বাকি দিয়ে বিক্রি করে, অর্থাৎ আমরা পাওনাদারের কাছ থেকে 1 মাসের বাকিতে কিনতে পারি, 1 মাসের জন্য পাওনাদার তৈরি হচ্ছে। আর এই পাওনাদার হচ্ছে কি কারেন্ট লায়াবিলিটি। তাই কারেন্ট লায়াবিলিটির মধ্যে 1 নাম্বার সিরিয়াল দিয়ে লিখছি কি সানড্রি ক্রেডিটার্স। সানড্রি ক্রেডিটার্স 3,000 ইউনিট, 4 সপ্তাহের জন্য 24 টাকা। 4 সপ্তাহ কেন? কারণ এখানে 1 মান্থ বলে দিয়েছে, তাই 4 উইকস, 3,000 ইউনিট, 4 সপ্তাহের জন্য 24 টাকা কেন হলো? ক্রেডিটার্সের রেট 24 টাকা কেন হলো? আমরা এখানে যে খরচের উপাদানগুলো দেখছি, খরচের মধ্যে কিন্তু আমরা যখন কাঁচামাল কিনবো সেটা কিন্তু সাপ্লায়ারের কাছ থেকে কিনবো। সাপ্লায়ারের কাছ থেকে কিন্তু আমরা কাঁচামালটাই ক্রয় করবো। সাপ্লায়ারের কাছ থেকে কিন্তু লেবার এবং ওভারহেড কখনো কিনবো না। লেবার আর ওভারহেড তো হচ্ছে কি আমাদের অভ্যন্তরীণ খরচ। শ্রমিকরা কাজ করবে, তাদেরকে মজুরি দিতে হবে, অন্যান্য উপরিব্যয়গুলো খরচ করতে হবে। কিন্তু পাওনাদারের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে কাকে নিয়ে? কাঁচামালকে নিয়ে। আর প্রতি 1 ইউনিটে কাঁচামাল হচ্ছে কত টাকা? 24 টাকা। তাহলে আমরা পাওনাদার যেটা হিসাব দেখাবো সেটা 24 টাকা কাঁচামালের দামে দেখাবো, কারণ কাঁচামালগুলোই পাওনাদার কাছ থেকে আমরা বাকিতে কিনে এনেছি। তাহলে 24 টাকা করে 4 সপ্তাহের জন্য 3,000 ইউনিটের দাম হলো কত? 2,88,000 টাকা, যেটা আমরা সেকেন্ড কলামে বসিয়ে দিয়েছি। এরপরে এক্সপেন্সেস পেয়েবল, কিছু বকেয়া খরচের কথা বলেছে। বকেয়া খরচের মধ্যে এখানে ওয়েজেস বলেছে। ওয়েজেস হচ্ছে কি 1.5 উইকস, 1.5 সপ্তাহের জন্য। আমরা 1.5 সপ্তাহ হিসাব দেখাবো। 3,000 ইউনিট 1.5 সপ্তাহের জন্য হচ্ছে কি 9 টাকা করে। 3,000 ইউনিট আমরা এখানে উইকলি প্রোডাকশন থেকে পাচ্ছি, 1.5 উইকস আমরা এখানে পাচ্ছি। আর 9 টাকা যেটা রেট সেটা হচ্ছে কি লেবারের রেট হচ্ছে কি 9 টাকা। লেবার এবং ওয়েজেস একই বিষয় আমরা জানি। তাহলে ওয়েজেস আমরা 9 টাকা করে 1.5 সপ্তাহের জন্য 3,000 ইউনিটের দাম দেখলাম কত? 40,500 টাকা বকেয়া থেকে যাচ্ছে বছরের শেষে। এবং আরেকটা খরচ বকেয়া থাকছে সেটা হচ্ছে কি ওভারহেড। ওভারহেড বলছে 1 মান্থের জন্য বকেয়া থাকবে, মানে কি 1 মাসের জন্য বকেয়া। আর 1 মাস মানে হচ্ছে কি 4 সপ্তাহ। তাহলে 3,000 ইউনিট 4 সপ্তাহের জন্য প্রতি 1 ইউনিটের দাম হচ্ছে কি 18 টাকা করে। 18 টাকা করে আমাদের হিসাব হয়ে গেল কত? 2,16,000 টাকা। এই দুটো অ্যামাউন্টকে যোগ করার পরে আমরা এক্সপেন্সেস পেয়েবলের টোটাল পেয়ে গেলাম কত? 2,56,500 টাকা, অর্থাৎ মোট বকেয়া খরচ 2,56,500। এবার লায়াবিলিটি থেকে যে দুটো অ্যামাউন্ট আছে সেই দুটো অ্যামাউন্টকে যোগ করে আমরা পেয়ে গেলাম কি টোটাল কারেন্ট লায়াবিলিটিস 5,44,000 টাকা। আর আমরা এর আগে এ নাম্বার সিরিয়াল দিয়ে টোটাল কারেন্ট অ্যাসেটস লিখে নিয়েছিলাম 20,53,000 টাকা। এবার আমাদের যেটা রিকোয়ারমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেট করা সেটা করছি। সি নাম্বার দিয়ে লিখছি নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে কি এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি করে আমরা পাচ্ছি এ হচ্ছে কি টোটাল কারেন্ট অ্যাসেটস যেটা হচ্ছে কি 20,53,000, আর বি হচ্ছে কি টোটাল কারেন্ট লায়াবিলিটিস যেটা হচ্ছে কি 5,44,000। বিয়োগ করার পরে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের হয়ে গেল কত? 15,08,500। এভাবেই আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটালগুলোকে বের করব। আরেকটা বিষয় একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে কি ম্যাটেরিয়ালস ইন প্রসেসের বিষয়টা। ম্যাটেরিয়ালস ইন প্রসেসের ক্ষেত্রে আমাদের প্রশ্ন যদি স্পেসিফিকভাবে বলা থাকে যে এত % পর্যন্ত কাজ শেষ হয়েছে, যদি আমাদের প্রশ্নের ব্র্যাকেটে বলে দিত যে 70% কমপ্লিটেড, 70% কমপ্লিটেড, এমন একটা কথা যদি ম্যাটেরিয়াল ইন প্রসেসের সাথে লেখা
লেখা থাকতো তাহলে তখন আমরা এই যে লেবার এবং ওভারহেডগুলোকে 50% করে লিখেছিলাম, তখন এগুলোকে 50% না লিখে কিন্তু 70% করেই লিখতাম। প্রশ্নে যত পার্সেন্ট কমপ্লিটের কথা বলা থাকবে আমরা লেবার এবং ওভারহেডের ক্ষেত্রে তত পার্সেন্টই মেনশন করব। বুঝতে পেরেছি? অর্থাৎ ম্যাটেরিয়াল ইন প্রসেসের ক্ষেত্রে যদি এখানে বলা থাকতো কি 30%, তাহলে আমরা লেবারের ক্ষেত্রে লিখতাম 30%, ওভারহেডের ক্ষেত্রে লিখলাম 30%। যদি বলা থাকতো 40%, তাহলে লেবারের ক্ষেত্রে লিখতাম 40%, ওভারহেডের ক্ষেত্রে লিখতাম 40%। প্রশ্নে যা বলা থাকবে তাই লিখবো। তবে এটা কখনোই র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। র ম্যাটেরিয়ালস সবসময় 100%ই হবে, আর এভাবে গুণ করে যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা 100% ভ্যালু, ইনটু দিয়ে কোনো 100%, 70%, 50% কোনো হিসাব দেখাতে হবে না। বুঝতে পেরেছি? অর্থাৎ আমাদের এখানে প্রশ্ন যত পার্সেন্ট কমপ্লিশনের কথাই বলা থাকুক না কেন, র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা প্রযোজ্য নয়। র ম্যাটেরিয়ালস সবসময় আমরা এখানে এই উইকলি প্রোডাকশন বা মান্থলি প্রোডাকশন যাই বের করবো, যে অঙ্কে সেটা দিয়ে টাইম দিয়ে রেট দিয়ে গুণ করার পরে যে অ্যামাউন্টটা পাবো সেটাই হয়ে যাবে কি 100% ভ্যালু। আর যত পার্সেন্ট কমপ্লিটের কথা বলে থাকবে সেটা লেবার এবং ওভারহেডের ক্ষেত্রে আমরা কি করব, প্রয়োগ করব বা ব্যবহার করব। আর প্রশ্নে আজকের অঙ্কের মতন যদি কোনো কিছু উল্লেখ না থাকে যে কত পার্সেন্ট পর্যন্ত কাজ শেষ হয়েছে, সেই ধরনের কোনো ইনফরমেশন না থাকলে সেক্ষেত্রে লেবার এবং ওভারহেডের ক্ষেত্রে আমরা 50% করেই ধরবো। মনে করছি অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ হয়নি, এভাবে করে আমরা ধরে নিচ্ছি। আমরা পরবর্তী যে ক্লাসগুলো করব সবগুলো ক্লাসে কিন্তু এই ধাঁচেরই হবে, এরকমভাবে ছক করে আমরা ওয়ার্কিং ক্যাপিটালগুলোকে ক্যালকুলেট করব। তো আজকের ক্লাসেও যদি আপনারা ভালো মতন বুঝে থাকেন তাহলে পরবর্তী ক্লাসগুলো বুঝতে একদমই সমস্যা হবে না। আজকে আমি যেভাবে ডিটেল আলোচনা করেছি পরবর্তী ক্লাসগুলোতে হয়তো বা অতটা ডিটেল আলোচনা করা হবে না। আমরা ওয়ার্কিং প্রসেস, তারপর হচ্ছে কি ডেটার্স, ফিনিশ গুডসের রেট, এগুলো আজকে আমরা ডিটেল আলোচনা করেছি বলে আজকে ক্লাসটাতে একটু সময়টা বেশি লেগেছে। আর একই স্লাইডে কোয়েশ্চেন এবং সলিউশন রাখার কারণে লেখাগুলো হয়তো একটু ছোট ছোট হয়ে গেছে। যারা মোবাইল স্ক্রিনে এই লেকচারটা ফলো করছেন তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, সেটার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু আমরা যদি দুইটা আলাদা আলাদা স্লাইডে যদি আমরা লেকচারটা রেডি করতাম, একটা স্লাইডে কোয়েশ্চেন একটা স্লাইডে সলিউশন, তাহলে কিন্তু আপনাদেরই বুঝতে অসুবিধা হতো, আমারও বোঝাতে অসুবিধা হতো। পাশাপাশি থাকার কারণে কিন্তু বোঝানোটা অনেক সহজ হয়ে উঠেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলোই আমাদেরকে ভবিষ্যতে ক্লাসগুলো আরও ভালো মতো তৈরি করতে সহযোগিতা করবে। যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যতে কোনো ক্লাস আপনাদের মিস না হয়। আমরা এই চ্যানেলে থার্ড ইয়ার এবং MBA সিলেবাসের সাথে রিলেটেড অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং সিস্টেম চ্যাপ্টারটার লেকচার রেডি করা আছে। সেই চ্যাপ্টারের একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে গেলে আপনারা ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস একসাথে একই জায়গায় পেয়ে যাবেন। আপনাদেরকে সার্চ করে লেকচারগুলো বের করে নিতে হবে না। ওই প্লে লিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আইকনে দেওয়া আছে এবং এন্ড স্ক্রিনে দেওয়া আছে। এছাড়াও সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথমেটিক্স থেকে 3টা চ্যাপ্টারের উপরে আমার এখানে লেকচার রেডি করা আছে, সেট থিওরি, নাম্বার সিস্টেম এবং প্রোগ্রেশন। সেই সব প্লে লিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আইকনে দেওয়া আছে এবং আপনার এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন। আপনাদের সুবিধা মতন এভাবে আমরা প্লে লিস্টগুলো তৈরি করে রেখেছি, চ্যাপ্টার ওয়াইজ প্লে লিস্ট তৈরি করা আছে, যাতে যে কোনো চ্যাপ্টারের সাথে রিলেটেড কোনো অঙ্ক আপনাদেরকে বুঝতে হলে তাহলে আপনার স্পেসিফিক প্লে লিস্টে চলে গেলে সেখান থেকে সবগুলো ক্লাসে আপনারা ফলো করতে পারবেন। আমরা আগামী ক্লাসে এই লেকচার থেকে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আরেকটু ভ্যারাইটি কিছু কাজ পাবো। ওই ক্লাসে আমাদের কিছু নতুন বিষয় আসবে। তা আশা করি ক্লাসে মিস করবেন না। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।